হঠাৎ করে পৃথিবীর তাপমাত্রা একদমই নিচে নেমে যায়, আর পৃথিবীতে এমন এক ভয়ানক বাতাস চলে আসে যেটা সংস্পর্শে এলেই যে কোনো কিছুর মুহূর্তের মধ্যে বরফে পরিণত হয়ে যায়। রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি মানুষ পর্যন্ত মুহূর্তের মধ্যে বরফে জমে যায়। আর এই বাতাসের গতি এত পরিমাণ দ্রুত যে মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগেই এটা সবাইকে বরফে পরিণত করে ফেলে, যার ফলে শত শত মানুষের মৃত্যু হতে থাকে। এখন এমন ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষ কি পৃথিবীতে টিকে থাকতে পারবে, সেটাই আমরা দেখব এই মুভিতে। তো গল্পটি শুরু হয় বরফে থাকা একটি জায়গাকে দেখিয়ে, যেখানে আমাদেরকে বলা হচ্ছিল আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা উত্তর ও দক্ষিণ মেরু, কিন্তু আসলে ভূপৃষ্ঠ থেকে 25 মাইল উপরে তাপমাত্রা 140 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ওজোন স্তর না থাকলেও এই প্রচন্ড শীতলতা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। এরপর আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ার বিখ্যাত জলবায়ু গবেষক জ্যাককে, যে একটি গবেষণা জাহাজে অ্যালেক্সের সাথে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করছিল, কারণ সূর্যগ্রহণের ফলে পৃথিবীর ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছিল। এদিকে বায়ুমণ্ডল পর্যবেক্ষণের সময় বিজ্ঞানীরা একটি স্তরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে দেখলেও তারা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না। এবার আমরা মহাকাশ থেকে পৃথিবীর একটি দৃশ্য দেখতে পাই, যেখানে একটি সমুদ্রের মধ্যে কিছু একটা ঘটেছে। এমন সময় জ্যাকের স্ত্রী এমা ফোন করে জানায় যে সে আইনজীবীর সাথে অপেক্ষা করছে এবং জ্যাকের সাথে তার ডিভোর্স চূড়ান্ত করতে চায়। তাই জ্যাক তখন দ্রুত তাদের কাছে চলে যায়। জ্যাক তার ভুল স্বীকার করে এমাকে ডিভোর্স না দেওয়ার জন্য অনুরোধ করে এবং সে এটাও জানায় সে এমাকে অনেক ভালোবাসে। অন্যদিকে সমুদ্রের অস্বাভাবিক ঘটনার কারণে ওজোন স্তর থেকে নেমে আসা বাষ্পের ফলে সমুদ্রের সেই জাহাজের তাপমাত্রা ভয়াবহভাবে কমে যায়। একটি ঠান্ডা কুয়াশা সবকিছুকে বরফে পরিণত করতে শহরের দিকে এগিয়ে যায়। জাহাজের সবাই এই ঠান্ডা বাতাসে বরফ হয়ে মারা যায়। অন্যদিকে আমরা নাওমি নামক একটি মেয়েকে দেখতে পাই। নাওমি ছিল জ্যাক এবং ইমার মেয়ে। জ্যাক ও ইমার মেয়ে নাওমির 16তম জন্মদিনে জ্যাক উপস্থিত থাকতে পারেনি বলে নাওমি তার বাবার উপর রাগ করেছে। পরের দিন সকালে জ্যাক নর্থ ইস্টের জাহাজের সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে অবাক হয়ে যায়। তদন্তের জন্য জ্যাক তার সহকর্মী জোর সাথে সেখানে গিয়ে তারা দেখে শিপটি বিচের কাছে ভেসে রয়েছে। উদ্ধারকারী কর্মকর্তা ব্রান জানান জাহাজ থেকে 15টি লাশ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে পোস্টমর্টমের রিপোর্টের অপেক্ষা করতে হবে। এরপর জ্যাক তাদের লিডার ওয়াল্টারকে ফোন করে। জ্যাক ওয়াল্টারকে জাহাজের অবস্থা ও সকলের মৃত্যু খবর জানায়। ওয়াল্টার হতবাক হয় এবং মৃত্যু কারণ অজানা থাকায় চিন্তিত হয়। জ্যাক তাকে পোস্টমর্টমের রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলে। এরপর জ্যাক অ্যালেক্সের একটি ভিজা হার্ড ড্রাইভ খুঁজে পায়। হার্ড ড্রাইভটি সম্পূর্ণ কাজ না করলেও তারা ওজোন স্তরের একটি ফাইল থাকার তথ্য পেয়ে যায়। এরপর তারা ফিরে আসে তাদের হেডকোয়ার্টারে। তবে তারা তাদের সঙ্গে লগবুকটি নিয়ে এসেছিল। লগবুকটিকে পরীক্ষা করে দেখা যায় যে বেশিরভাগ ডেটাই নষ্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা ফাইলই রয়েছে। হার্ড ড্রাইভের ফাইলটি খুলে ওজোন স্তরের কিছুটা অংশ দেখা যায়, আর সঙ্গে সঙ্গে ছবি উধাও হয়ে যায়। এমন সময় তার স্ত্রী এমা, যিনি একজন ফরেনসিক ডাক্তার, সে ফোন করে তাদেরকে জরুরিভাবে হাসপাতালে ডেকে পাঠায়। অন্যদিকে সিডনি ইমার্জেন্সি রেসপন্স সেন্টারের বিজ্ঞানীরাও বুঝতে পারে ওজোন স্তরের সমস্যা হয়েছে। সাউথের আবহাওয়া স্বাভাবিক থাকায় বিজ্ঞানীরা ওজোন স্তরের সমস্যাটিকে সাময়িক মনে করে উপেক্ষা করেন, কিন্তু এটি ছিল তাদের বড় ভুল। এদিকে আমরা ইমার অফিসে ইমা এবং জ্যাককে দেখতে পাই। ইমা জ্যাককে জানায় যে তার সহকর্মীরা বরফের ক্রিস্টাল নামক এক প্রচন্ড ঠান্ডা বাতাসের কারণে মারা গিয়েছে। কিছুক্ষণ পরে আবারও জ্যাককে তাদের লিডার ওয়াল্টার ফোন করে। ওয়াল্টার ফোন করে ঘটনার আপডেট জানতে চান। জ্যাক পোস্টমর্টম রিপোর্ট ও বরফের ক্রিস্টালের কারণে মৃত্যুর বিষয়টি জানান, কিন্তু ওয়াল্টার প্রমাণ ছাড়া এই তথ্য প্রকাশ না করার পরামর্শ দেন, কারণ প্রমাণ ছাড়া এই তথ্য প্রকাশ করলে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এরপর ওয়াল্টার জ্যাককে জাহাজের তথ্য বিশ্লেষণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে বলেন। জ্যাক আসন্ন বিপদের বিষয়ে সতর্ক করে ওজোন স্তর পর্যবেক্ষণের জন্য মিলিটারি স্যাটেলাইট ব্যবহারের প্রস্তাব দেয়। অনুমতি না পেয়ে জ্যাক অবৈধভাবে স্যাটেলাইট হ্যাক করে তথ্য সংগ্রহ করে। ব্র্যান্ডের সাথে আলোচনায় জ্যাক তার ধারণা বললে ব্র্যান্ড কেমিক্যাল লিকের সম্ভাবনার কথা বলেন, কিন্তু জ্যাক চাই ব্র্যান্ড যেন সাধারণ মানুষকে এই বিপদ সম্পর্কে সতর্ক করে দেয়, কিন্তু ব্র্যান্ড এই অদ্ভুতপূর্ব ঘটনা বিশ্বাস করতে অস্বীকার করে। এইসব কথা শুনে জ্যাক হতাশ হয়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সমগ্র বিশ্বকে না পারলেও সে অন্তত তার পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করবে। এরপর জ্যাক এমাকে ফোন করে সবকিছু জানায় এবং তাকে তার বাবা মা সহ ল্যাবে আসতে বলে। এরপর জ্যাক নাওমিকে নিয়ে আসার জন্য বিচের দিকে যেতে শুরু করে, কিন্তু এমন সময় জ্যাককে তার অ্যাসিস্ট্যান্ট জো ফোন করে, জানায় যে বিচে
1 ঘন্টার মধ্যে একটি ভয়াবহ দুর্যোগ, সম্ভবত বরফের ক্রিস্টাল আঘাত হানবে। এই সব কিছু শুনে জ্যাক তার মেয়েকে বাঁচানোর জন্য দ্রুত বিচের দিকে যেতে শুরু করে। নাওমি ও তার বন্ধুরা যখন সমুদ্র সৈকতে ছিল তখন হঠাৎ এক অদ্ভুত বরফের ক্রিস্টাল আবির্ভূত হয়, যা মানুষকে স্পর্শ করলে বরফে পরিণত করে মেরে ফেলে। নাওমি 2 বন্ধু এই বরফ ক্রিস্টালের সংস্পর্শে এসে মারা যায়। জ্যাক নাওমিকে উদ্ধার করে গাড়িতে করে পালিয়ে যায় এবং ব্রান্ডকে ফোন করে বিপদ সম্পর্কে সতর্ক করে। অন্যদিকে এই মাতার বাবা মাকে বরফের ক্রিস্টালের বিষয়ে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু তারা বিশ্বাসই করে না। জ্যাক মাকে ফোন করে জানায় যে বরফের ক্রিস্টাল শহরের কাছে চলে এসেছে এবং তাদেরকে বাড়িতেই থাকতে বলে, সেই সাথে যত সম্ভব উষ্ণ থাকার ব্যবস্থা করতে বলে। জ্যাক তখন নামুকে নিয়ে ল্যাবে যাচ্ছে। ব্রান্ড বরফের ক্রিস্টালের ভয়াবহতা সম্পর্কে নিউজ চ্যানেলগুলোকে জানায়। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বরফের ক্রিস্টালের আক্রমণ শুরু হলে লোকজন উষ্ণ থাকার চেষ্টা করে, কিন্তু শহরটি মুহূর্তের মধ্যে বরফে ঢেকে যায়। ইমা ও তার বাবা মা টিভিতে দেখে বুঝতে পারে যে জ্যাক ঠিকই বলেছিল, অনেক শহর বরফে এতটাই ঢেকে যায় যে সেখানে ঢোকা অসম্ভব হয়ে পড়ে। জ্যাক ও নাওমি ল্যাবে যাওয়ার সময় বরফের ক্রিস্টাল তাদের পিছু ধাওয়া পড়ে। তারা কোনো মতে ল্যাবে পৌঁছালেও বিদ্যুৎ চলে যায় এবং জো জানায় যে বাইরে তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস। এই অবিশ্বাস্য ঠান্ডায় নাওমি ও অন্যরা বিস্মিত হয়। জ্যাকি মাকে আবার ফোন করে বাইরে না বেরোতে বলে। নাওমি ফোনে তার মায়ের সাথে কথা বলে ভয় পায়, কিন্তু ইমা তাকে সাহস দেয়। কথা বলার সময় হঠাৎ নেটওয়ার্ক চলে যায়। বরফের ক্রিস্টাল কাছে চলে আসলে এক মেয়ে তাদের দরজায় আশ্রয় চায়। ঠান্ডায় জমে যাওয়া মেয়েটি তার পরিবারকে খোঁজে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পরিবারে কেউ বেঁচে ছিল না। ইমা ও তার পরিবার মেয়েটিকে উষ্ণ করার চেষ্টা করে। অন্যদিকে ব্র্যান্ড তার বসকে জানায় যে সে 300 জনের সাথে একটি আশ্রয় আছে এবং অনেকে মারা গেছে। নাওমি জ্যাককে জিজ্ঞাসা করে এসব কখন শেষ হবে। জ্যাক বলে ওজন স্তরের ছিদ্র বন্ধ না করলে দুর্যোগ থামবে না। এদিকে জ্যাকের একটা পরিকল্পনা আছে, কিন্তু ওয়াল্টারের সাহায্য লাগবে। ওয়াল্টার বলে তারা ইতোমধ্যে ওজন স্তর বন্ধ করার কাজ শুরু করেছে এবং তাদের পরিকল্পনা বর্ণনা করে। জ্যাক ভালোভাবে জানে ওয়াল্টারের পরিকল্পনা কাজ করবে না। জ্যাক ওয়াল্টারকে বোঝাতে চায় যে কৃত্রিম পদ্ধতি ব্যর্থ হবে, কিন্তু ওয়াল্টার জ্যাকের কথা শুনেই না। জ্যাক বুঝতে পারে যে ওয়াল্টারের সাহায্য ছাড়াই তাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। ওয়াল্টার তার পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যায়। জ্যাক ও জো দেখে ওজন স্তরে অনেক ছিদ্র তৈরি হয়েছে, যা পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক। বরফের ক্রিস্টাল অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। পুরো পৃথিবী বরফে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ব্র্যান্ডের বস ওয়াল্টারকে জানায় যে ওজন বেলুন পাঠানোর জন্য তারা প্রস্তুত। ওয়াল্টার বলে যে তারা প্রথমে নিজেদের দেশে পরীক্ষা চালাবে, পরে অন্যদের সাহায্য করবে। কথা বলার সময় বরফের ক্রিস্টাল তাদের বিল্ডিং ঢেকে ফেলে, যার ফলে ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দেয়। ওয়াল্টারের সহকর্মী জ্যাকির সাহায্য নেওয়ার কথা বলে, কিন্তু ওয়াল্টার কোনোভাবে জ্যাকির সাহায্য নিতে চায় না। ব্র্যান্ডের লোকজন ওজন বেলুন পাঠানোর প্রস্তুতি নেয়, কিন্তু খবর আসে যে 40 মিনিটের মধ্যে বরফের ক্রিস্টাল তাদের কাছে চলে আসবে। বেলুন কাজ করতে 1 ঘন্টা লাগবে। তার আগে বরফের ক্রিস্টাল এসে পৌঁছাবে। সময় কম থাকায় ব্র্যান্ডের বস দ্রুত কাজ করতে বলেন। বরফের ক্রিস্টালের কারণে অনেক বিমান ও জাহাজ ধ্বংস হয়ে যায়। ওয়াল্টারের সহকর্মী গোপনে জ্যাকে ফোন করে সব জানায় ও তাকে একটি মিলিটারি স্যাটেলাইটের সাথে সংযুক্ত করে দেয়। ওজন স্তরে বেলুন পৌঁছালে মিসাইল দিয়ে সেগুলো বিস্ফোরিত করা হয়, যাতে গ্যাস ছড়িয়ে পড়ে এবং ওজন স্তরের ঘনত্ব বৃদ্ধি পায় ও ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। সবাই পরিকল্পনা সফল হবে কিনা দেখার জন্য অপেক্ষা করে। বেলুন বিস্ফোরণের পর ওজন স্তরের ছিদ্র বন্ধ হয় না। নাওমি জ্যাকের কাছে অভিযোগ করে যে সে শুধু তার কাজ নিয়ে ব্যস্ত। জ্যাক তাকে বোঝায় যে তার কাজ পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ। নাওমি হতাশ হয়ে বলে যে তারা সবাই মারা যাবে। ওয়াল্টারের পরিকল্পনা ব্যর্থ হয়, তাই ওয়াল্টার হার মানে ও জ্যাককে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করার অনুমতি দেয়। জ্যাক ওয়াল্টারকে অ্যামোনিয়াম ও নাইট্রেট ভর্তি একটি রকেট পাঠাতে বলে, যা প্রাকৃতিকভাবে ওজন স্তর মেরামত করবে। ওয়াল্টার সবকিছু ব্যবস্থা করার কথা বলে। এদিকে কিছুক্ষণ পরে ওয়াল্টার যখন তার পরিবারের খবর নিতে যায়, তখন ওয়াল্টার জানতে পারে যে বরফের ক্রিস্টালের আক্রমণে তার স্ত্রী জাহাজে মারা গেছে। এই ঘটনায় মর্মাহত ওয়াল্টার বুঝতে পারে যে জ্যাকের কথা না শোনাটা তার কত বড় ভুল ছিল। অন্যদিকে জ্যাক ও জু ল্যাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। হঠাৎ জু অসুস্থ হয়ে পড়ে এবং মাথা ঘুরে পড়ে যায়। আসলে ডায়াবেটিসের কারণে এবং 2 দিন ধরে ইনসুলিন না নেওয়ায় তার এই অবস্থা। জোর অসুস্থতার জন্য জ্যাক ইনসুলিন আনতে শহরে যায়। জো অ্যামোনিয়াম নাইট্রেটের ক্যালকুলেশনের কথা বলে জ্যাক বলে যে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেশন করেছে। নাওমি চিন্তিত
চিন্তিত হলেও জ্যাক তাকে আশ্বস্ত করে যে গাড়ির ভিতরে সে নিরাপদ থাকবে। যাওয়ার আগে জ্যাক নাওমিকে তাকে জাগ্রত রাখতে বলে। ঠান্ডায় জমে যাওয়া গাড়ি অনেক চেষ্টার পরও স্টার্ট করে। ওয়াল্টার রকেট লঞ্চ করার প্রস্তুতি নেয়, কিন্তু জ্যাকের ক্যালকুলেশন লাগবে। ওয়াল্টার জ্যাকের অফিসে ফোন করলে নাওমি ফোন ধরে। ওয়াল্টার ক্যালকুলেশন চাইলে নাওমি বলে যে তার বাবা ব্যস্ত। ওয়াল্টার নাওমিকে ক্যালকুলেশন আপলোড করার পদ্ধতি শেখায়। নাওমি চেষ্টা করলেও বিদ্যুৎ চলে যায়। জ্যাক অনেক কষ্টে একটি দোকান থেকে ইনসুলিন চায়। ঠান্ডার অসুস্থ দোকানের মালিক জ্যাককে আক্রমণ করে। জ্যাক তাকে বোঝাতে ব্যর্থ হয় ও জোর করে ইনসুলিন নিয়ে নেয়। দোকানের মালিক হতাশ হয়ে বলে যে সবাই মারা যাবে। অন্যদিকে আমরা নাওমিকে দেখতে পাই। নাওমির এখানে কিছুই করার ছিল না। নাওমি জোকে জাগ্রত করার চেষ্টা করে, কিন্তু জো অজ্ঞান হয়ে যায়। নাওমি তাকে জাগাতে ব্যর্থ হয়। এমা তাদের বাড়িতে আশ্রয় নিয়ে মেয়েটির সাথে কথা বলে এবং তার প্রতি মায়া অনুভব করে, কিন্তু কিছুক্ষণ পর এমা বুঝতে পারে যে মেয়েটি মারা গেছে। এই ঘটনায় এমা মর্মাহত হয়, কারণ তার নাওমির কথা মনে পড়ছিল। এরপর দেখা যাচ্ছে যে ইনসুলিন নিয়ে ফিরে আসে এবং নাওমি তাকে ক্যালকুলেশন আপলোড করতে না পারার কথা জানায়। জ্যাক লঞ্চ সাইট প্রস্তুত কিনা তা জানতে চায় এবং নাওমিকে জোর কাছে থাকতে বলে। জ্যাক নিজে জেনারেটর রুমে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে যায়। ইউএস এয়ারফোর্স রকেট লঞ্চ করার জন্য প্রস্তুত, কিন্তু জ্যাকের ক্যালকুলেশনের অপেক্ষায় আছে। বরফের ক্রিস্টাল দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের সময় খুব কম। সেই সাথে তাপমাত্রা ঝড়ের গতিতে কমছে। প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে জ্যাক অনেক চেষ্টার পর জেনারেটর ঠিক করতে সক্ষম হয়। জ্যাক জেনারেটর ঠিক করে কম্পিউটার চালু করে এবং সফলভাবে ক্যালকুলেশন আপলোড করে, যেটা পেয়ে ওয়াল্টার তার রকেট লঞ্চ বেসে পাঠিয়ে দেয় এবং রকেটগুলো লঞ্চ করা হয়। এখন তারা 10 থেকে 0 পর্যন্ত কাউন্টডাউন শুরু করে, আর এদিকে রকেটগুলো সেই ওজন স্তরের ছিদ্রে গিয়ে পড়ে। এখানে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় যে ধীরে ধীরে ওই ছিদ্রগুলো ছোট হয়ে আসছে, কারণ ছিদ্রগুলো অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা জ্যাক ধারণা করেছিল। কিছুক্ষণের মধ্যে ওজন স্তর প্রায় 80% বেড়ে গিয়েছে, অর্থাৎ আস্তে আস্তে তাদের প্ল্যান সাকসেস হয়ে যাচ্ছে। এরপর দেখতে দেখতে এটা পার্সেন্ট 100 হয়ে যায়। ওয়াল্টার তখন সেখানে ঘোষণা করে যে তাদের এই প্ল্যান সফল হয়েছে। ওজন স্তরের ছিদ্রগুলো একদমই বন্ধ হয়ে গিয়েছে। সবাই এতে প্রচন্ড রকমের খুশি হয়ে যায়, আর তারা সবাই মিলে সেখানে সেলিব্রেট করতে থাকে। জ্যাকের পরিকল্পনা সফল হয়। ওয়াল্টার জ্যাককে ধন্যবাদ জানায়। জ্যাক নাওমি ও জোকে জড়িয়ে ধরে আনন্দ করে, কিন্তু ওয়াল্টার তার মৃত স্ত্রীর ছবি দেখে মন খারাপ করে। এদিকে সূর্য উঠলে বরফ গলে যায় এবং পৃথিবী আবার সবুজ হয়ে উঠে। দুর্যোগের অবসান হয়। এরপর জ্যাক ও নাওমি এবং এমা একসাথে দেখা করে। এরপর জ্যাক এবং এমা একে অপরকে জড়িয়ে ধরে, আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।